রাত তখন গভীর, আকাশ জুড়ে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার আড়ালে লুকিয়েছিল বিস্ফোরণের প্রতিধ্বনি। গুলির শব্দ আর এক অসম্ভবকে সম্ভব করার মরিয়া চেষ্টা, যেন এক থ্রিলারের দৃশ্য, যেখানে প্রতিটি মুহূর্তেই পাল্টে যেতে পারে ভাগ্য, আর জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে কেবল শুধুই সাহস। ঠিক সেই রকম এক রুদ্ধশ্বাস পরিস্থিতিকেই ইরানের মাটি থেকে উদ্ধার করে আনা হলো এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে। একটি অভিযান যা ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে, আর এই খবর নিজেই সামনেই আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার শুরুটা যেন ঠিক সিনেমার মতোই আকর্ষক। মার্কিন বায়ুসেনা অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ইরানের আকাশে প্রবেশ করার পরই তা লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে ওঠে আকাশে, আর ভেঙে পড়ে সেই শক্তিশালী যুদ্ধবিমান। শেষ মুহূর্তে দুই পাইলট ইজেন্ট করতে সক্ষম হলেও ভাগ্য তাদের আলাদা করে দেয়। একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অন্যজন পড়ে থাকেন শত্রুর ভূমিতে, অজানা অন্ধকার আর বিপদের মাঝে। এরপরই শুরু হয় এক দমবন্ধ করা লুকোচুরি লেখা। একদিকে ইরানের সেনাবাহিনী, যারা মরিয়া হয়ে খুঁজছে ওই পাইলটকে, এমনকি তার মাথার দাম ঘোষণা করা হয়েছে $60,000। অন্যদিকে মার্কিন সেনা, যারা জানে সময় যত গড়াবে তত বাড়বে ঝুঁকি, নিখোঁজ সেই পাইলট দুদিন ধরেই পাহাড়ের আড়ালে প্রায় নিঃশব্দে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। না কোনো সহায়তা, না কোনো নিশ্চয়তা, তবুও বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা তাকে ধরে রাখে। তারপর আসে সেই রাত, যে রাত সবকিছু বদলে দেয়। চাঁদের আলো যেন সেদিন লুকিয়ে পড়েছিল মেঘের আড়ালে, আর সেই অন্ধকারকে ঢাল করে ইরানের মাটিতে প্রবেশ করে মার্কিন স্পেশাল ফোর্স। নিখুঁত পরিকল্পনা, অত্যাধুনিক প্রযুক্তি আর সুনির্দিষ্ট সিগন্যাল ট্র্যাকিং এর মাধ্যমে খুঁজে বের করা হয় পাইলটের অবস্থান। শুরু হয় উদ্ধার অভিযান, একটি সমন্বিত অপারেশন, যেখানে আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান, নিচে এগোচ্ছে কমান্ডো দল। কিন্তু যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা সব সময় ঠিকমতো চলে না। উদ্ধার অভিযানের শেষ মুহূর্তে মার্কিন বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায় ইরানের সেনা। রাতের অন্ধকার ছিঁড়ে শুরু হয় গুলির লড়াই। বারুদের গন্ধে ভারী হয়ে ওঠে বাতাস, আর প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে অমূল্য। তবুও থেমে থাকেনি অভিযান, প্রাণ হাতে নিয়ে এগিয়ে চলে কমান্ডোরা, এবং অবশেষে সেই পাইলটকে নিরাপদে তুলে আনতে সক্ষম হয় তারা। ভোরের আলো ফোটার আগেই ইরানের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যায় মার্কিন বাহিনী। আশ্চর্যের বিষয়, এত বড় ঝুঁকির মধ্যেও কোনো মার্কিন সেনার প্রাণহানি কিন্তু ঘটেনি। এই গোটা ঘটনাটি শুধু একটি সামরিক সাফল্যের গল্প নয়, এ যেন মানুষের অদম্য ইচ্ছাশক্তি, সহযোদ্ধার প্রতি দায়বদ্ধতা আর অসম্ভবকে জয় করার এক জ্বলন্ত উদাহরণ। যুদ্ধের নির্মম বাস্তবতার মাঝেও এই অভিযান যেন একটাই বার্তা দিয়ে যায়, যত দূরেই হোক, যত কঠিনই হোক, নিজের মানুষকে ফিরিয়ে আনার লড়াই কখনো থামে না। আর সেই লড়াইয়ের শেষ দৃশ্যে যখন অন্ধকার কেটে আলো আসে, তখন শুধু একজন পাইলট নয়, ফিরে আসে এক টুকরো আশা এবং এক টুকরো জয়। রাত নামতেই হঠাৎ অন্ধকারে ডুবে যাচ্ছে শহর। পেট্রোল পাম্পে লাইন, স্কুল বন্ধ, অফিসে কমছে কাজের দিন, শুনতে যেন কোনো দুর্যোগের গল্প।
কিন্তু না, এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, আবার মহামারীও নয়। এই সংকটের নাম জ্বালানি সংকট। আর সেই সংকট এতটাই গভীর যে বিশ্বের একাধিক দেশ এখন কার্যত এনার্জি লকডাউনের পথে হাঁটছে। এই অস্বাভাবিক পরিস্থিতির সূত্রপাত পশ্চিম এশিয়ার যুদ্ধ থেকে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, গোটা বিশ্বের অর্থনীতি তার ধাক্কা অনুভব করছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে। কারণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথগুলির একটি হরমুজ প্রণালী এই সংঘাতের জেরে কার্যত অচল হয়ে পড়েছে। ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, আর সেই ঢেউ গিয়ে আছড়ে পড়ছে একের পর এক দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতেই সামনে এসেছে এনার্জি লকডাউন শব্দটি। সাধারণ লকডাউনের মতো এটি মানুষের চলাচল বন্ধ করে না, কিন্তু জ্বালানি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। অর্থাৎ সরকার বাধ্য হয়ে এমন কিছু পদক্ষেপ নেয় যাতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানো যায়। এর মধ্যে রয়েছে জ্বালানির রেশনিং, অফিসে ওয়ার্ক ফ্রম হোম, স্কুল কলেজ বন্ধ রাখা, নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা, এমনকি যানবাহনের ব্যবহার নিয়ন্ত্রণ। এই পরিস্থিতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ দেখা যাচ্ছে পাকিস্তানে। সেখানে সরকার ইতিমধ্যেই সপ্তাহে 4 দিন কাজের নিয়ম চালু করেছে সরকারি দপ্তরে। পাশাপাশি 50% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে, যাতে জ্বালানি খরচ কমানো যায়। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে অনলাইন ক্লাস। শুধু তাই নয়, সরকারি গাড়ির ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। জ্বালানির দামও সেখানে এক লাফে 50% পর্যন্ত বেড়েছে, ফলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। একই ছবি বাংলাদেশেও। বিদ্যুৎ বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলি আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি অফিসে অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখা হচ্ছে, এসির তাপমাত্রা 25 ডিগ্রি বা তার বেশি রাখতে বলা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অন্তর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, যাতে জরুরি পরিষেবাগুলিকে চালু রাখা যায়। পেট্রোল পাম্পগুলিতেও জ্বালানি বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে মজুদ ফুরিয়ে না যায়। দক্ষিণ আফ্রিকাও একই সংকটে জর্জরিত। সেখানে জ্বালানি বিক্রিতে কোটা বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাও চাপের মুখে। নিয়মিত লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। শুধু এই 3 দেশই নয়, এশিয়ার আরও বহু দেশ এই সংকটের মধ্যে পড়েছে। ফিলিপিন্স ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এনার্জি লকডাউন ঘোষণা করেছে। সেখানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি নেওয়া যাবে না। বড় বড় শপিং মলগুলির সময় কমিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বাঁচানোর জন্য। শ্রীলঙ্কা আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রতি সপ্তাহে 1 দিন ছুটি ঘোষণা করেছে, যাতে জ্বালানি খরচ কমে। মায়ানমারে চালু হয়েছে অড ইভেন নিয়ম। একদিন এক ধরনের গাড়ি, পরের দিন অন্য ধরনের গাড়ি চলবে। ভিয়েতনামে জ্বালানির দাম 50 থেকে 60% পর্যন্ত বেড়ে গিয়েছে। এই সব কিছুর মূল কারণ একটাই, জ্বালানির সরবরাহে বিপর্যয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় তেলের যোগান কমে গেছে, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। আর যেসব দেশ জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্যদ্রব্য, পরিবহন, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই। কারণ জ্বালানি হল অর্থনীতির মূল চালিকা শক্তি। জ্বালানির দাম বাড়লে সব কিছুর খরচ বেড়ে যায়, ফলে বাড়ে মুদ্রাস্ফীতি, কমে মানুষের ক্রয় ক্ষমতা। এখন প্রশ্ন উঠছে, ভারত কি এই এনার্জি লকডাউনের পথে হাঁটতে পারে? আপাতত কেন্দ্রীয় সরকারের বক্তব্য, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। দেশের সমস্ত রিফাইনারি স্বাভাবিকভাবে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের উপরেও চাপ বাড়তে পারে। কারণ ভারতও জ্বালানির জন্য অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বেই। তাই ভবিষ্যতে ভারতেও কিছু জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হতে পারে, যেমন অফিসে আংশিক ওয়ার্ক ফ্রম হোম, বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ কিংবা জ্বালানির অপচয় রোধে সচেতনতা অভিযান। যদিও সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে সরকার। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। এনার্জি লকডাউন তারই একটি বাস্তব চিত্র, যেখানে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে প্রতিটি দেশের রান্নাঘর, অফিস, রাস্তাঘাট সব জায়গায়। এই পরিস্থিতি কতদিন চলবে, যুদ্ধ কবে থামবে, আর বিশ্ব অর্থনীতি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।
তবে একটা বিষয় স্পষ্ট, জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বিকল্প শক্তির দিকে ঝোঁক, এই দুই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমাধান হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।